চলতি অর্থবছরের মতো আসছে বাজেটও হচ্ছে ব্যয় সংকোচনমুখী, যেখানে নিরুৎসাহিত করা হচ্ছে বিলাসী পণ্য আমদানিকে, আর সর্বোচ্চ গুরুত্ব থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই। বাজেটের খসড়ায় উঠে এসেছে এমন সব বিষয়, যেখানে আকার ধরা হয়েছে 7,98,000 কোটি টাকা, আর উন্নয়ন প্রকল্পের জন্য রাখা হচ্ছে 2,65,000 কোটি। উন্নয়ন খাতে বিদেশি ঋণের লক্ষ্য ধরা হয়েছে 1,00,000 কোটি টাকা। রাজস্ব খাত থেকে যোগানের জন্য ধরা হয়েছে 5,50,000 কোটি টাকা। এছাড়া মন্দা কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $32 বিলিয়ন করার লক্ষ্যে কাজ করবে সরকার। আর সব মিলিয়ে অনুদান ছাড়া বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে 2,65,000 কোটি টাকা। বাজেট নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খবরেই জানাচ্ছিলাম যে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তো আসলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যে প্রথমে আমি বলি যে বাংলাদেশের মূল্যস্ফীতির যে বিষয়টা, সেটা কিন্তু আমি বলবো চরম আকার, ইন এ সেন্স যে বিগত এই মাস যদি ধরা হয়, 13 মাস ধরে একটা দেশের মূল্যস্ফীতি 9% উপরে বিরাজমান। সেই ক্ষেত্রে সরকার এখন না, বিগত 1 বছর ধরেই কিন্তু গুরুত্ব দিচ্ছে যে মূল্যস্ফীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে হাতিয়ারটা ব্যবহার করা হয়েছিল এতদিন, সেটা হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতি। কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতির আমরা যদি এর ইফেক্টিভনেস, কার্যকরিতার কথা চিন্তা করি, তাহলে সেই কার্যকরিতা সাধারণত 9 মাসের মধ্যে কার্যকর হওয়ার কথা। কিন্তু দেখা গেছে বাংলাদেশ সরকার অথবা বলেন যে সেন্ট্রাল ব্যাংক সেটা করতে পারেনি। এখনো সেই চ্যালেঞ্জটা রয়েছে, যেটা আমাদের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট পেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাজেটেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই গুরুত্বটা তাহলে প্রথমত হচ্ছে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি কাজ না করার পিছনে যেটা কারণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের যে ফিসক্যাল পলিসি রয়েছে, অর্থাৎ রাজস্ব নীতি রয়েছে, সেই রাজস্ব নীতির সাথে যে কোঅর্ডিনেশনটা, সমন্বয়টা দরকার ছিল, সেটা না। কিন্তু এইবার বাজেটে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবেন বিগত 5টা বছর বাজেটে যেভাবে বাজেট বাড়ানোর একটা প্রবণতা সরকারের মধ্যে ছিল, 10 to 12%, 10 থেকে 12%, সেটা কিন্তু এই বাজেটে আমি বলবো সেটা কিন্তু সরকার অনেকটাই সংযমী। তাহলে সংযমীর জায়গাটা, অর্থনৈতিক বিশ্লেষণটা আমরা কিভাবে করি? আমরা করি এইভাবে যে আমরা যখন সরকার একটা দেশের সঞ্চয়ের কথা বলি, একটা দেশের বিনিয়োগের কথা বলি, তখন সেটা কিন্তু সরকারি সঞ্চয় এবং বেসরকারি সঞ্চয় যোগ করে একটা দেশের সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায়। সরকার যখন তার আয়ের চেয়ে অধিক সংখ্যক ব্যয় করে, তখন আমাদের যে পাবলিক সেভিংস, অর্থাৎ আমরা সরকারি সঞ্চয়, সেটা নেগেটিভ হয়, যেটা আমাদের প্রাইভেট সেভিংস কেউ খেয়ে ফেলে। তার মানে হচ্ছে, যখন গ্রাস করে ফেলে প্রাইভেট সেভিং কেউ, মানে বেসরকারি সঞ্চয় কেউ, তখন কিন্তু একটা দেশের প্রবৃদ্ধি থেমে যায়। আর সেই প্রবৃদ্ধি থামাটা কিন্তু আমরা বিগত দুটো বাজেটেই আমরা জানি যে প্রক্ষেপণ যে করা হচ্ছে প্রবৃদ্ধি নিয়ে, সেই প্রক্ষেপিত প্রবৃদ্ধি কিন্তু আমরা অর্জন করতে পারছি না। এখন আমার কাছে যে ভাবনা, যে বর্তমান বাজেট যে সংযমী ভূমিকাটা রাখছে, আর সেই সাথে সেন্ট্রাল ব্যাংক যখন সংকোচনমূলক মুদ্রানীতির কথা বলে, সেই সংকোচনের জায়গাটা যেন সংকোচনের মধ্যেই থাকে, অনেক ক্ষেত্রেই যেন প্রসারণ না হয়। কারণ সরকার অনেক ক্ষেত্রে ঋণ করতে গেলে যখন প্রিন্টিং মানি, আমরা সিনিয়র এজ বলি, সেই জায়গাটাই যখন হয়, তখন কিন্তু আলটিমেটলি আমাদের প্রসারণমূলক মুদ্রানীতির মধ্যে পড়ে স্যার, যায়। আপনি তখন কেন্দ্রীয় ব্যাংকের কথা বলছেন। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অর্থনীতির গতি বাড়াতে সুধার ভিত্তিক বাজার করে এবং ডলারের দাম বৃদ্ধি সহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। তো এই সিদ্ধান্তে আসলে কতটা গতি পাবে অর্থনীতি? জি, আমি এই প্রসঙ্গটা যদি আমি একটু ক্রিটিক্যাল ভাবে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে আপনারাও অবহিত যে আমরা যখন 6-9 ইন্টারেস্ট সরকার বেঁধে দিয়েছিল, সরকারের কিন্তু মূল লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধির জায়গাটাকে, উৎপাদনের জায়গাটাকে যেন প্রসারণের দিকে রাখি, কোনো ক্রমেই যেন সংকোচন না হয়। অর্থাৎ আমরা কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি দুটোর উপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক বিনিয়োগের আচরণ যদি বিশ্লেষণ করেন, তখন কিন্তু দেখা গিয়েছে বাংলাদেশের মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, কিন্তু সুদের হার
যদি বলেন 9%, তাহলে কার্যকরী সুদের হার ছিল কিন্তু নেগেটিভ। অর্থাৎ ব্যবসায়ীরা বিনা পয়সায় ব্যবসা করার সুযোগ দিয়েছিল সরকার, কিন্তু সেইটা দুঃখজনক যে সেই সময়কার যদি আপনি বিনিয়োগের তথ্য বিশ্লেষণ করেন, আমাদের নেট এডিশন টু দ্য ক্যাপিটাল স্টক, যে আমাদের মূলধনের সাথে অতিরিক্ত যোগ হয়েছে কিনা সেটা যদি বিশ্লেষণ করেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। এখন প্রশ্ন হচ্ছে, যখন সুদের হার বাড়ছে, ব্যবসায়ীরা কিন্তু বলছে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে। আমি আপনাকে হিসাব দিয়ে বলি, যে দেশে মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, সেই দেশে সুদের হার যখন 4%, আপনি যদি মূল্যস্ফীতিকে অ্যাডজাস্ট করেন, অর্থাৎ কার্যকরী সুদের হার বিশ্লেষণ করেন, তাহলে কার্যকরী সুদ। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক।